ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই গিলে খেলেন ২৭ একর খাস জমি। সূর্যগ্রহণের ১৬ দিন পরই চন্দ্রগ্রহণ দেখা যাবে খালি চোখেই। সাংবাদিক দেবাশিস ট্র্যাজেডি, বাবা ছেলে শ্মশানে, মা নানা কবরস্থানে। বড় ভাইয়ের বউ নিয়ে পালালো আপন ছোট ভাই। অন্ধকার থেকেও সুরের আলো ছড়াচ্ছেন বাউল সন্তোষ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রক্ষক যখন সরকারি সম্পদের সুবিধাভোগী, তখন প্রশ্ন উঠে দায়িত্ব আর স্বার্থের সংঘাত নিয়ে। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের একটি সমিতির নামে ঢাকার ধৌর মৌজায় প্রায় ১৬ একর খাস জমি অধিগ্রহণের অভিযোগ উঠেছে। ২০২৪ সালে প্রায় ১০৫ কোটি ৭১ লাখ টাকায় জমি অধিগ্রহণের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি আরও ১১ একর খাস জমি লিজ নেওয়ার তথ্য রয়েছে। সব মিলিয়ে প্রায় ২৭ একর সরকারি জমি ঘিরে উঠেছে নানা প্রশ্ন। সরকারি কর্মকর্তাদের সমিতি কিভাবে খাস জমির সুবিধাভোগী হলো, সেটি এখন আলোচনায়। বিস্তারিত রিপোর্টে। সরকারের খাস জমি রক্ষা করার দায়িত্ব যাদের, সেই ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের একটি সমিতির নামেই ঢাকার ধৌর মৌজায় প্রায় ১৬ একর খাস জমি অধিগ্রহণের অভিযোগ উঠেছে। ২০২৪ সালে প্রায় ১০৫ কোটি ৭১ লাখ টাকায় জমি অধিগ্রহণের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি আরও ১১ একর খাস জমি লিজে নেয়ার তথ্য রয়েছে। সব মিলিয়ে প্রায় ২৭ একর সরকারি জমি ঘিরে উঠেছে প্রশ্ন, সরকারি কর্মকর্তাদের সমিতি কিভাবে খাস জমির সুবিধাভোগী হলো। অনুসন্ধানের তথ্য অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডের ধৌর মৌজায় সরকারের প্রায় ৫০ একর খাস জমি রয়েছে। এর মধ্যে ৩৮টি সিটি দাগে মোট ১৬,৩৫৮২ একর জমি ২০২৪ সালে ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় সমিতির অনুকূলে অধিগ্রহণ করা হয়। সমিতির সদস্যদের আবাসন প্রকল্পের জন্য এই জমি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এখানেই তৈরি হয়েছে আইনি ও নৈতিক প্রশ্ন। বিশেষজ্ঞদের দাবি, সরকারি খাস জমি ব্যক্তিগত বা সমিতির স্বার্থে ব্যবহার করা যায় কিনা তা আইন ও সরকারি চাকরি বিধির আলোকে খতিয়ে দেখা জরুরি। কারণ সরকারি কর্মকর্তাদের ওপর সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব রয়েছে। অন্যদিকে সমিতির সাধারণ সম্পাদক দাবি করেছেন, ২০১৪ সালে শুরু হওয়া অধিগ্রহণ প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০২৪ সালে পুরনো রেটে জমি নেওয়া হয়েছে এবং এতে আইনের ব্যত্যয় হয়নি। অর্থের অঙ্ক নিয়েও রয়েছে চাঞ্চল্যকর তথ্য। সমিতির দেয়া নথি অনুযায়ী জমি অধিগ্রহণে ১০৫ কোটি ৭১ লাখ ২৬ হাজার টাকার একটি চেক দেয়া হয়েছে। তবে এই বিপুল অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন অপরাধ বিশ্লেষকরা। বিশেষ করে সমিতির সদস্যদের অনেকেই সরকারি চাকরির তুলনামূলক নিম্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারী হওয়ায় এত বড় অঙ্কের অর্থ কিভাবে সংগ্রহ করা হলো তা খতিয়ে দেখার দাবি উঠেছে। শুধু জমি অধিগ্রহণ নয়, ধৌর এলাকায় জলাশয় ও নিচু জমি ভরাটের অভিযোগও রয়েছে। সরেজমিনে কয়েকটি ড্রেজার দিয়ে বালু ফেলার তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের আশঙ্কা, প্রাকৃতিক জলাধার ও প্লাবনভূমি ভরাট হলে বর্ষায় জলাবদ্ধতা বাড়তে পারে। পরিবেশ আইন অনুযায়ী জলাশয় ও প্লাবনভূমি ভরাটের বিষয়টিও তাই তদন্তের দাবি রাখে। বিষয়টি নিয়ে সুশাসন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমিতির নামে খাস জমি অধিগ্রহণের বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এখানে অনিয়ম থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হকও সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস.এম. সালেহ আহমেদ বলেছেন, ২০ জন হলে সরকারি খাস জমি অধিগ্রহণ করা যায়। সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসলে ভূমি মন্ত্রণালয় মানে এই ভূমির জমি, সরকারের জমি অধিগ্রহণ করতে পারে কিনা? হ্যাঁ পারে। ওই যে অকৃষি খাস জমি বন্দোবস্ত নীতি আছে, ২০ কমপক্ষে ২০ জনের হয়, তাহলে এটা করা যায়। আইনে আছে। এবারে মন্ত্রণালয়ের একজন সরকারি চাকরি করে, এই চাকরি করা অবস্থায় চাকরি আমাকে তো অফার করছে ওরা। আমি দেখলাম কাগজ দেখছি, জানি ওরা ঠিকভাবে আছে, অসুবিধা নাই। নৈতিক আইনগত ঠিক আছে।
আর ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এর ব্যাপারে আমি অবগত না, এটা আমাদের সময় হয় নাই। এই সময় যদি অতীতে হয়ে থাকে, অবশ্যই অতীতে সকল যে দুর্নীতি হয়েছে এগুলোর ব্যাপারে যেমন আমরা খতিয়ে দেখবো, এটার ব্যাপারে আমরা খতিয়ে দেখবো। এখন প্রশ্ন একটাই, সরকারি কর্মকর্তাদের সমিতির নামে 16 একর খাস জমি অধিগ্রহণে আইন মানা হয়েছে নাকি প্রশাসনিক ক্ষমতার প্রভাব খাটানো হয়েছে? জমি অধিগ্রহণের প্রক্রিয়া, অর্থের উৎস এবং জলাশয় ভরাট, তিনটি বিষয়েই নিরপেক্ষ তদন্ত হলে বেরিয়ে আসতে পারে প্রকৃত চিত্র। জেসমিন জাহান, কালবেলা। সূর্যগ্রহণের মাত্র 16 দিন পরই আবারও আকাশে দেখা যাবে মহাজাগতিক দৃশ্য। 28 অগস্ট হবে আংশিক চন্দ্রগ্রহণ। এ সময় পৃথিবীর গাঢ় ছায়া চাঁদের ব্যাসের প্রায় 93% ঢেকে দেবে। তবে বাংলাদেশের আকাশ থেকে এই গ্রহণ দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। গ্রহণটি আংশিক হওয়ায় চাঁদের একটি অংশ স্বাভাবিক আলোয় থাকবে। বিশেষ কোনো চশমা বা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই খালি চোখে নিরাপদে দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা। বিস্তারিত রিপোর্টে। 12 আগস্টের পূর্ণ সূর্যগ্রহণের মাত্র 16 দিন পর 28 আগস্ট আবারও দেখা যাবে চন্দ্রগ্রহণ। এবার এটি হবে আংশিক চন্দ্রগ্রহণ, যার সর্বোচ্চ পর্যায়ে পৃথিবীর গাঢ় ছায়া চাঁদের ব্যাসের প্রায় 93% ঢেকে দেবে। তবে এই মহাজাগতিক দৃশ্য বাংলাদেশের আকাশ থেকে দেখা যাবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। 28 আগস্টের গ্রহণটি আংশিক হওয়ার কারণে চাঁদের পুরো অংশ পৃথিবীর গাঢ় ছায়ায় প্রবেশ করবে না, ফলে গ্রহণের সময় চাঁদের একটি অংশ স্বাভাবিক আলোয় থাকবে। এই গ্রহণের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি দেখতে কোনো বিশেষ চশমা বা সুরক্ষা সরঞ্জামের প্রয়োজন নেই, খালি চোখেই নিরাপদে দেখা যাবে। এমনকি গ্রহণ দেখার জন্য টেলিস্কোপ বা দূরবীনও বাধ্যতামূলক নয়। তবে পরিষ্কার আকাশ এবং দিগন্তে বাধাহীন দৃশ্য থাকলে মহাজাগতিক ঘটনাটি আরও ভালোভাবে উপভোগ করা যাবে। 28 আগস্ট স্পেনের পুরো অঞ্চল থেকেই গ্রহণের কোনো না কোনো পর্যায়ে দেখা যাবে, তবে সব জায়গায় একইভাবে দৃশ্যমান হবে না। স্পেনের মধ্য ও পূর্বাঞ্চল, বালিয়ারিক দ্বীপপুঞ্জ এবং মেলিয়ায় গ্রহণের আংশিক পর্যায় শেষ হওয়ার আগেই চাঁদ অস্ত যাবে। অন্যদিকে দেশটির অন্যান্য উপদ্বীপীয় অঞ্চল, ক্যানারি দ্বীপপুঞ্জ ও সেউতায় চাঁদ অস্ত যাওয়ার পরও গ্রহণের আংশিক পর্যায় চলবে। শুধু স্পেন নয়, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা এবং পশ্চিম এশিয়ার কিছু অঞ্চল থেকেও গ্রহণের বিভিন্ন পর্যায়ে দেখা যাবে। ফলে 28 আগস্টের আকাশ আবারও জ্যোতির্বিজ্ঞান প্রেমী ও আকাশ পর্যবেক্ষকদের জন্য হয়ে উঠবে বিশেষ আকর্ষণের কেন্দ্র। তবে গ্রহণ দেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে অবস্থান ও আবহাওয়া। মেঘলা আকাশ বা ভবনের মতো কোনো বাধা থাকলে গ্রহণের দৃশ্য মিস হয়ে যেতে পারে। তাই 28 আগস্টের আকাশে চোখ রাখার আগে নিজের অবস্থান থেকে চাঁদের ওঠা অস্ত যাওয়ার সময় এবং স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস জেনে নেয়াই হবে সবচেয়ে ভালো প্রস্তুতি। সূর্যগ্রহণের পর মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও চন্দ্রগ্রহণ। মহাকাশের এই বিরল দৃশ্য আকাশপ্রেমীদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ মুহূর্ত। জেসমিন জাহান, কালবেলা। ভালোবাসা দুই ধর্মের পরিবারকে এক সুতোয় বেঁধেছিল, কিন্তু শেষ বিদায় হলো আলাদা রীতিতে। কলকাতার হোটেল ট্র্যাজেডিতে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত তার স্ত্রী, সন্তান ও শ্বশুরের মরদেহ ফিরেছে নিজ ভূমে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মুসলিম রীতিতে স্ত্রী আফসানা সিম্মিম ও তার বাবা আকরাম আলীকে গোরস্থানে দাফন করা হয়, আর হিন্দু ধর্মীয় রীতিতে দেবাশিস দত্ত ও তার 3 বছর বয়সী ছেলে স্বর্ণশিসের শেষকৃত্য সম্পূর্ণ হয়। 4 প্রাণের এই মর্মান্তিক বিদায়ে শোকে ভারী হয়ে উঠেছে কুষ্টিয়া। বিস্তারিত রিপোর্টে। ভালোবাসার টানে এক সুতোয় বাঁধা পড়েছিল দুই ধর্মের দুইটি পরিবার, কিন্তু নিয়তির নির্মম আগুনে এক নিমিষেই নিভে গেল 4টি তাজা প্রাণ।
কলকাতার হোটেল ট্র্যাজেডিতে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শ্বশুরের মরদেহ ফিরল বাংলাদেশে। তবে ভালোবাসার মানুষগুলোর শেষ বিদায় হলো দুই ধর্মের আলাদা আলাদা রীতিতে। দেবাশিস দত্ত আর তার সন্তানের জায়গা হলো শ্মশানে এবং তার স্ত্রী ও শ্বশুরের জায়গা হলো গোরস্থানে। নিহত দেবাশিস দত্ত আজকের পত্রিকা এবং চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। শনিবার রাতে ভারতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে 4 জনের মরদেহ কুষ্টিয়ায় পৌঁছায়। আরুয়াপাড়ার বাড়িতে সাংবাদিক দেবাশিস দত্ত ও তার 3 বছর বয়সী ছেলে স্বর্ণশীষ দত্তের মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন, প্রতিবেশী ও সহকর্মীরা। অন্যদিকে শহরের থানাপাড়া এলাকায় স্ত্রী আফসানা শিম্মিন ও তার বাবা আকরাম আলীর মরদেহ পৌঁছালে সেখানেও শোকের মাতম নেমে আসে। এই শোকের ছায়া ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব। আসলে আমরা শুধু মর্মাহত না, আমরা মর্মান্তিকভাবে আহত হয়েছি, মানসিকভাবে খুব মর্মাহত। এবং আমরা কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিক সহ সকলেই চেষ্টা করছি যে তার পরিবার, তার চলে যাওয়ার যে শূন্যতা, সেই শূন্যতা যেন তার পরিবার। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মুসলিম পরিবারে বেড়ে ওঠা আফসানা শিম্মিন ও তার বাবা আকরাম আলীকে নামাজে জানাজা শেষে কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফন করা হয়। আর দিবাগত রাতে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী কুষ্টিয়া মহাশ্মশানে সাংবাদিক দেবাশিস দত্ত ও তার ছেলে স্বর্ণশীষ দত্তের শেষকৃত্য সম্পন্ন হয়। আর আসলে কি মুখে ভোলার কোনো ভাষা নাই, সবাই আমার সহজ, ওনার সঙ্গে সবার সঙ্গে ভালো সম্পর্ক, দিন নাই রাত নাই সবার উপকার উনি আছে। আমি আর বলতে পারছি যে উনি এত সুন্দর, এত ভালো ছেলে, লাখে একটা হয় এরকম ভালো ছেলে। দাফন ও শেষকৃত্যে নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কুষ্টিয়া প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেবাশিস দত্তের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এই দেবাশিস অকাল মৃত্যুতে আমরা আসলেই কষ্ট পেয়েছি এবং দেবাশিস, তার স্ত্রী এবং পুত্র এবং শ্বশুর সহ 4 জন নিহত হয়েছেন। শুধু একমাত্র তার 7 বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন এবং বৃদ্ধ মা এবং বৃদ্ধ বাবা রয়েছেন, যাদের পরিবারের পাশে আমাদের সবাইকে জানানো উচিত। স্বজন ও সহকর্মীরা জানান, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত 3রা আগস্ট ভারতে গিয়েছিলেন দেবাশিস দত্ত। 19 আগস্ট দেশে ফেরার কথা থাকলেও তার আগেই কলকাতার একটি আবাসিক হোটেলে আগুনে প্রাণ হারান তিনি, তার স্ত্রী, 3 বছরের ছেলে ও শ্বশুর। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা। বিথি দাস, কালবেলা। বড় ভাই স্ত্রীকে নিয়ে ছোট ভাইয়ের পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে থানার সামনে ঘটেছে তুলকালাম কাণ্ড। ফরিদপুরের ভাঙা থানার সামনে পুলিশের চোখের সামনেই পালিয়ে যাওয়া দেবর ও ভাবিকে আটকে মারধর করেন পরিবারের ক্ষুব্ধ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় পুলিশকে। ওই নারী দাবি করেছেন, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কারণে তিনি স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে পালিয়ে যান এবং পরে তাকে বিয়েও করেন। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ হয়নি। বিস্তারিত রিপোর্টার। বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে আপন ছোট ভাই, আর এই ঘটনাকে কেন্দ্র করে থানার সামনেই বেঁধে যায় এক তুলকালাম কাণ্ড। পুলিশের চোখের সামনেই পালিয়ে যাওয়া দেবর ও ভাবিকে আটকে বেধড়ক মারধর শুরু করেন পরিবারের ক্ষুব্ধ সদস্যরা, যা থামাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। শনিবার ফরিদপুরের ভাঙা থানার সামনে ঘটেছে এই অপ্রীতিকর ঘটনা। দেবরের সাথে পালিয়ে যাওয়া ওই নারী তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, নিয়মিত তাকে অত্যাচার করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এ কারণে স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে পালিয়ে যান তিনি। পালিয়ে স্বামীর ছোট ভাইকে বিয়েও করেছেন বলে দাবি করেন তিনি। ভাঙা থানার সামনে এমন অপ্রীতিকর ঘটনার কথা স্বীকার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এক স্ত্রীকে নিয়ে 2 ভাইয়ের মধ্যে বিবাদ সম্পর্কে তারা অবগত, তবে কেউ লিখিত অভিযোগ না করায় আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানান তিনি। শাকিল ভাইকে আমি পরে উনি আবার আমার এখানে আসছিল, শাকিল সাহেব আসছিল, রমজান সাহেব আসছিল, এমনি ওই যে চুলাচুলি এক পর্যায়ে আসছিল আমার কাছে, কি ওই যে মেয়ে বউ একজন 2 ভাই টানাটানি করছে,
তাহলে আমার কথা হলো যে তুমি টার্নারি করে তোরা আমার কিছু করণীয় নাই। আমাকে যদি অভিযোগ দেয় বা কি হয়েছে, আমাকে যদি কেউ বিচার প্রার্থী হয় তাহলে আমরা হয়তো দেখতে পারি। এছাড়া আমরা উইলিংলি তো আর কেউ ওই যে ডাক্তার না তো আর আমরা অভিযোগ দিব না বা নিতে চাচ্ছি না। চোখে আলো নেই, তবু সুরের আলোয় পথ দেখছেন বাউল সন্তোষ। গাইবান্ধার কাটিহারা গ্রামের এই দৃষ্টিহীন বাউলের জীবনের শক্তি একটাই, বিশ্বাস বিধাতা মুখ দিয়েছেন আহারও দেবেন। হাতে লাঠি, কাঁধে দোতারা নিয়ে প্রতিদিন বেরিয়ে পড়েন হাট, বাজার, গ্রাম কিংবা জনবহুল এলাকায়। লোকগান গেয়ে মানুষের ভালোবাসা আর স্বেচ্ছা সহযোগিতায় চালান বৃদ্ধ মা ও 4 সন্তানের সংসার। পড়াশোনা না জানলেও শুনে শুনে রপ্ত করেছেন অসংখ্য লোকগান। গানই তার পেশা আর মানুষের ভালোবাসায় তার প্রাপ্তি। বিস্তারিত রিপোর্টে। বাসা লাগবে, বিধাতা তো মুখ দিছে না, আহার তো দেবেন। হাতে লাঠি, কাঁধে দোতারা, সেই দোতারার সুরেই তুলে ধরেন মানুষের জীবনের সুখ দুঃখের গল্প। এভাবেই কণ্ঠের জাদুতে পথে পথে গান গেয়েই বৃদ্ধ মা ও 4 সন্তানের সংসার চালাচ্ছেন দৃষ্টিহীন বাউল সন্তোষ। গাইবান্ধার কাটিহারা গ্রামের 40 বছর বয়সী সন্তোষ জন্মের প্রায় 1 বছর পরই দৃষ্টিশক্তি হারান। নিজের নামে থাকা 2-3 শতক জমিতে ছোট্ট একটি ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করছেন। প্রতিদিন সকালে লাঠির সাহায্যে পথ চিনে চিনে কাঁধে দোতারা নিয়ে বেরিয়ে পড়েন জেলার বিভিন্ন হাট, বাজার কিংবা গ্রাম জনবহুল এলাকায়। সেখানে লোকগান গেয়ে মানুষের ভালোবাসা আর স্বেচ্ছা সহযোগিতায় তার সংসারের একমাত্র ভরসা। আমার ছোটবেলা থেকে পেশা, জন্মের 1 বছর নষ্ট হয়েছে। আমি এইভাবে বিভিন্ন হাটে, বাজারে, গ্রামগঞ্জ, শহর বন্দরে যা 2-4 গান গাই। এরকম দর্শক জোটে দয়া করিয়া সবাই যা পারে দেয়। দেখা যায় যে দিনে 400, 500, 700, 1000 পর্যন্ত হয়। এইভাবে আমি পরিজনকে আমি সহ পেতে পালন হই। শুনে শুনে অসংখ্য লোকগান রপ্ত করেছেন সন্তোষ। পড়াশোনা না জানলেও দোতারার সুরে তুলে ধরেন মানুষের জীবন, সুখ দুঃখ, প্রেম বিরহ ও ধর্মীয় ভাবনার গল্প। কেউ গান শুনে সহযোগিতা করেন, কেউ করেন না, তবে দিন শেষে যা আয় হয় তা দিয়েই চলে বৃদ্ধ মা ও 4 সন্তানের সংসার। কখনো স্টেশনে, কখনো বাজার বন্দরে আমরা দেখি 5 টাকা যাই, 2 টাকা হোক বা যাই হয় ওই তা নিয়েই যায়, বাজার করে যায়। এইভাবে জীবিকা নির্বাহ। তাকে বড় ভাই হিসাবে চিনি। সে ছোটোবেলা থেকেই এই গানের সাথে যুক্ত আছে। সেই গানটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছে। তো এই কষ্টে তার জীবন চলছে। সমাজের বিত্তশালীরা যদি তার পাশে এগিয়ে আসে তবে তার জন্য খুবই একটু ভালো হবে। সমাজের মানুষ যদি তাকে হেল্প করতে পারি, সে গানটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে তার সুরের মাধ্যমে। এবং পাশাপাশি তার বাচ্চার যে সন্তানরা লেখাপড়া করছে, তারা লেখাপড়া করে তার বাবার দুঃখটা ঘোচাতে পারবে। সন্তোষ কখনো কারো কাছে হাত পাতেন না। গানই তার পেশা আর মানুষের ভালোবাসাই তার প্রাপ্তি। সরকারি কিংবা বিত্তবানদের সহায়তা পেলে তিনি লোকসংস্কৃতির চর্চার পাশাপাশি সন্তানদের ভবিষ্যতও আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন বলে আশা করছেন স্থানীয়রা। বিথি দাস, কালবেলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সারা দেশের সব আলোচিত সংবাদ। এতক্ষণ কালবেলার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।